আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ টপিকসটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন, যেটা এখনকার পরিস্থিতিতে বাংলাদেশের যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট, যেটাকে বিপ্লবী গভর্নমেন্ট বলতেছি আমরা। এইখানে যে কনফিউজিং ফ্যাক্টরগুলো এবং অ্যালার্মিং সিচুয়েশন, তো সেখানে তারা হয়তো ইয়াং জেনারেশন যে কথাটা বলে থাকে যে 17-18 বছরের জঞ্জাল 17-18 দিনে কিভাবে আপনার মানে দেখতে চান সলভ করা। কিন্তু ঠিক আছে, এটা অথেন্টিকেশন আছে যে এই কথাটা, কিন্তু তারা কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্সের লেখিংয়ে তারা মানে সস্তা সেন্টিমেন্ট দিয়ে, আবেগ দিয়ে কিন্তু তারা অনেক কিছু মানে কি বলবো মিসম্যানেজমেন্ট করে ফেলতেছে। যে টাইম ফ্রেমটা তারা বলতেছে, তারা যে টাইমটা চাচ্ছে এর মাঝে র এবং আওয়ামী লীগের লোকজন তারা সুসংগঠিত হয়ে যায়, তারা রিঅর্গানাইজ হয়ে দেশের অনেক ক্ষতি করতেছে এবং ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছে। তারা কি সেটা কি মানে সিরিয়াসলি জিনিসটাকে দেখবে না? এবং প্রফেসর ইউনূস, উইথ ডিউ রেসপেক্ট, উনি একার পক্ষে এই সব দিকে সামাল দেওয়াটা ইজ টাফ। সেই ক্ষেত্রে এই যে অ্যাডভাইজারি যেটা ইয়েটা কি বলবো উপদেষ্টা মন্ত্রী, এটার সংখ্যাটা বারবার আমি রিমাইন্ড করতেছি, এটা সংখ্যা বাড়াতে হবে অবশ্যই, এবং রাইট পারসন হান্টিং করতে হবে। বাংলাদেশের ট্যালেন্টফুল এবং উপযুক্ত লোকের সংখ্যার অভাব নেই, কিন্তু এই এই একটা একটা প্রক্রিয়া থাকতে হবে, এই যে এই লোকগুলোকে কি বলবো বের করে আনা, এবং ওই জন্য ওনাকে একটা স্পেশাল টিম থাকতে হবে, হান্টিং ফর রাইট পারসন। বাংলাদেশের ভিতরে বাইরে যেমন করে হোক রাইট পার্সনগুলোকে বের করে তাড়াতাড়ি এই সংখ্যাটা, অ্যাডভাইজারের সংখ্যাটা বাড়াতে হবে, আর রাইট পার্সন চুজ করতে হবে। ইয়াং জেনারেশন যারা, তাদেরকে দেওয়া যায়, তারা স্পিড তাদের আছে, ডাইনামিক, তারা তাদের মানে বর্তমান সময় মানে বাংলাদেশের সমাজ তাদেরকে কি বলবো সাপোর্ট করে, এবং তাদের অ্যাকসেপ্টেন্স, তাদের গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তাদের এক্সপিরিয়েন্সের ল্যাকিংটা, এটা সব ব্যাপারে একটা এক্সাম্পল আমি টানতে চাই। মানে গত যদি 30 বছরে বাংলাদেশের রেকর্ড দেখা যায়, 25-30 বছরে দেখা যাবে কি যে নেগেটিভ অ্যাক্টিভিটিস হতে হতে মানুষের মধ্যে এই এই তারা ভালো কিছু কাজ দেখেনি। জনগণ যারা এখন যাদের বয়স 30 বা 35 অথবা তার নিচে, এই জেনারেশনের কাছে অনেক ইনফরমেশন নাই। যে যেমন আমরা অনেকটা সবসময় এরকম কথাবার্তা বলে থাকি, সেটা হচ্ছে কি দেশটা শেষ হয়ে গেছে, কোনোভাবে এটাকে ফেরে আনা তো ইজি না। হাসিনা যেভাবে মানে ডিস্ট্রাকটিভ যেগুলো তার মেজর থ্রো ইন্ডিয়া করছে, সেগুলোকে রেকটিফাই করা ডিফিকাল্ট। এটা আসলে স্টুপিডের মতো কথাবার্তা। যদি একটা এক্সাম্পল আমি দাঁড় করে দিই, ইরানের যে যে গভর্নমেন্টের কথা বলতেছে, যেটা আমেরিকা কন্ট্রোল করতো, যে পলবির কথা, সেটা 1970-78-79 যে রেভলিউশনে আয়াতুল্লাহ খামেনি যখন আসে, তাদের ইরানকে এমন জায়গায় নিয়ে গেছিল তারা, আমেরিকা বা
সিআইএ তারা করছিল যে এটা মুসলিম কান্ট্রি বলে তার কিছুই ছিল না, তার অস্তিত্ব শেষ করে ফেলছিল। করাপশনের মাত্রাটা কোথায় নিয়ে গেছিল। হাসিনা করছে যেগুলো, সেগুলোর ব্যাপারগুলো তার ইয়েগুলো ডিফারেন্ট টাইপস। সেও যেমন সিরিয়াস ক্ষতি করছে, এইদিকে ইরানের ক্ষেত্রে কিন্তু তার চেয়ে কম নয়, অনেক আরো বেশি ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন ছিল, আরো নেগেটিভ বেশি ফ্যাক্টর ছিল। কিন্তু রেভলিউশনের পরে কি হয়েছে, যে ড্রাস্টিক অ্যাকশনটা খুবই কাজে দিচ্ছে। এই ড্রাস্টিক অ্যাকশন এইখানে না থাকাতেই তারা তাদের মধ্যে যে নেগেটিভ ইয়েটা, মানে কি বলবো, মেন্টালিটিটা কাজ করে। কিন্তু তারা পৃথিবীর ইতিহাসে কতগুলো এক্সাম্পল দেখে গেছে, তার মধ্যে একটা ব্রাইট এক্সাম্পল হচ্ছে আয়াতুল্লাহ খামেনি। এখন কেউ যদি কোনো কথা এর সঙ্গে একমত না করে, তারা যদি না জানে হিস্ট্রিটা, যখন উনি আসলেন, উনি কতটুকু সময় নিয়েছিলেন, দেশটার তখন সিচুয়েশনটা কি ছিল বললাম তো, যে মদের বার, ড্যান্স, তাকে কি বলবো, যতগুলো হারাম অ্যাক্টিভিটি, সুইমিং পুল, ইসলামের বললাম কিছু ছিল না, সর্বত্রই মানে মদ, নেশা, মদ, করাপশন, তারপরে নেকেট এক্সেট্রা। তো তখন উনি যখন রেগুলেশনে আসলো, তখন কি করছিলেন, তখন একটা যে লোক আমি আপনাদের বোঝার জন্য যে ডকুমেন্টারির একটা ইয়ে আছে, কি বলবো, ভিডিও আছে, সেটার নাম বারবার আমি বলে আসছি, এখন আবার রিপিট করতেছি। যদি এটা আবার বিভিন্ন চ্যানেলে, টেলিভিশনে বাংলাদেশ দেখায়, তাহলে সবাই কিন্তু জানতে পারবে যে একটা নেগেটিভটাকে, টোটাল নেগেটিভ থেকে, জিরো থেকে বা নেগেটিভ থেকে একটা দেশ কিভাবে মানে ওভারনাইট বলা যেতে পারে, অল্প দিনের মধ্যে তারা এত ইউ টার্ন নিতে পারছে কিভাবে, সেটা তো আমাদেরকে একটা ওখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। সেটা কি করছিল, যে তাদের যে প্রত্যেকটা জায়গার লোকাল কমিউনিটি তারা জানেন এই জায়গায়, এই ক্ষেত্রে, এই ডিস্ট্রিক্টের তারা টেরোরিস্ট আর ক্রিমিনাল, তাদের তাদের সঙ্গে তারা করছে লোকাল কমিউনিটি। তখন ইন্টেলিজেন্স, যেটা আর্মি ইন্টেলিজেন্স, জেনারেল ডি ইন্টেলিজেন্স অ্যান্ড প্রেসিডেন্স ইন্টেলিজেন্স, এগুলো কম্বিনেশনে তারা আবার ওটাকে কি করছে, ওই যে ক্রিমিনালের লিস্ট করা হয়েছে, আমরা যেমন ভেটান ক্রিমিনালের কথা সবাই জানতেছি, যে টপ লেভেলে, আর্মি লেভেলে, বিভিন্ন জায়গায় যারা এখনো স্টিল হোল্ডিং পজিশন, তারা অনেক কনস্পিরেসি করে দেশটাকে স্টেবিলাইজ করতেছে। এবং ইন্ডিয়া কি বলবো, কনস্ট্যান্টলি এটা কাজ জন্য ভিতরে কাজ এখনো করতেছে, তারা ভেরি অ্যাক্টিভ। কিন্তু ওখানে কি ঘটনা ঘটছিল, সে ইরানে ঘটছিল, যে যে সময়টা দিয়েছিল, যে আয়াতুল্লাহ খামেনি ইন্টেলিজেন্সকে, যে লোকাল কমিউনিটি বা লোকাল গভর্নমেন্ট যে ক্রিমিনাল লিস্ট করছে, সেখানে কোনো ভালো লোক যেন ইয়া না হয়, লিস্ট মানে এনলিস্টেড না হয়, ভুল করে যেন ভালো লোকের নাম না আসে। এরপরে ওটাকে যাচাই বাছাই করে একটা অল্প দিনের মধ্যেই, এটা ইট ওয়াজ নট মোর দেন 2 উইকস। তো আপনার তো 1 মাস পার হয়ে গেছে, তারপরে আপনারা মানে দেশের যেটুকু সাজানো দরকার, কয়টা লোককে ক্রিমিনালকে আপনারা ধরতে পারছেন, সব পালাই যাচ্ছে, আর কি বলে, কাজ এখনো অ্যাক্টিভলি কাজ করতেছে। আর ওখানে কি ঘটছিল, যখন ক্রিমিনাল লিস্ট তৈরি হলো এবং সেটাকে যাচাই বাছাই করা হলো, আয়াতুল্লাহ খামেনি মানে এমন একটা প্ল্যান করলো, যে সাপোজ ডিস্ট্রিক্টের নাম যশোর, ডিস্ট্রিক্টে অ্যানাদার ডিস্ট্রিক্টের নাম কুমিল্লা, এইভাবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সে প্লেনে উঠলো, শুরু করলো দিনাজপুর থেকে, যে বলা হয়েছে কতগুলো, ফাইনাল করা হয়েছে লিস্ট, যে এইখানে দিনাজপুরে পাওয়া গেছে 2700 ক্রিমিনাল। সে প্লেনে উঠি ফার্স্টে
যারা টপ অফ দ্য মাউন্টেনে এই 2,500 বা 3,000 ক্রিমিনাল এটুকে লাইন করে ফেলছে পাহাড়ের উপরে। আর যেটা ন্যাশনাল টেলিভিশনে সেখানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রেসিডেন্ট প্লেনে নামছে, ওখানে কমান্ড করছে যে মানে ওই 2,500 লোককে ব্রাশ করে দাও। এরপরে প্লেন উঠে চলে গেল, ধরেন দিনাজপুর থেকে ফ্লাই করলো নেক্সট ডিস্ট্রিক্ট রংপুরে, অথবা সাপোজ পাবনা, যশোর। এই একটার পর একটা অল্প সময়ের ব্যবধানে মানে 1 ঘন্টার মধ্যেই 2 জায়গা 3 জায়গায় ফ্লাই করতেছে সে। আর ঠিক আছে, নামলো কোথায়? তারপর চিটাগাঙে কত 3,800 লোকের লিস্ট হয়েছে যে তারা মানে ভেটান ক্রিমিনাল। একই স্টাইলে ন্যাশনাল টেলিভিশনে দেখতেছে লোকজন। সে কিন্তু চুরি করে কাজটা করতেছে না, লুকায় কোনো কাজ করছে না, এই 3,800 লোককে মেরে দাও। এইভাবে একদিনেই উনি টোটাল লোক, যেদিন 24 ঘন্টার মধ্যে এটার সংখ্যা ছিল 16,000, অথবা তারও একটু বেশি হতে পারে। এক্স্যাক্টলি আমি যখন এই ভিডিওটা দেখি, আমার সালটা মনে আছে 91 সালে জিম্বাবুয়েতে যখন আমি ভিডিওটা পাই, দেখি এটার মধ্যে বোঝার অনেক কিছু সাবজেক্ট ছিল। তো উনি যখন এই কাজটা করলেন, যে সাপোজ এটা 16,000 বা 20,000 লোক ছিল, মোস্ট ভেটান ক্রিমিনাল, 24 ঘন্টার মধ্যেই উনি কিল করলেন। মানে মায়ের চেয়ে যে বড় মেডিসিন পৃথিবীতে নাই, এটা তার প্রমাণ। তো ওই যে লোকগুলোকে কিল করা হলো, আমেরিকা কিন্তু ওখান থেকে ফালাফালি করতেছে, হিউম্যান রাইট অমুক তমুক। তখন খোমেনির কথা হয়েছে যে আমার যেটা পোর্ট, আমি যেখানে কুক করবো, রান্না করব, তার রেসিপি আমি জানি। তোমাকে আমার মানে এখানে না গলানো দরকার নাই। আমার আঙ্গুলের মাথায় ক্যান্সার হয়েছে, এইখানে ক্যান্সার হয়েছে, আমি এইখানে কেটে হাতটা কেটে গোটা শরীরটাকে আমি প্রোটেক্ট করতেছি। কতটা আর্গুমেন্টটা বুঝে দেখেন। আমার একটা পেশেন্টের এক্সাম্পল, ক্যান্সার হয়েছে আঙ্গুলের টপ অফ দ্য এখানে, সেখানে আয়াতুল্লাহ খোমেনি বলছে আমি হাতটা কেটে ফেলতেছি টু প্রোটেক্ট দ্য বডি, রেস্ট অফ দ্য বডি। তাহলে কি দাঁড়ালো? এইখানে তুমি আমেরিকা ইন্টারফেয়ার করতে আসো না। ও আমেরিকা থ্রেট করতেছে যে সে অ্যাটাক করবে ইত্যাদি ইত্যাদি। আয়াতুল্লাহ খোমেনি ওয়াজ ডেম স্মার্ট, ডিডন্ট কেয়ার। সে কি করছে, তার প্ল্যানে সে কাজটা করছে। তাতে পজিটিভ ইফেক্টটা কি হয়েছে, মানে এত স্মুথ হয়ে গেছে, সব কাজ করতে সহজ হয়ে গেছে। কি ওই 16 বা 20,000 লোককে যে 24 ঘন্টার মধ্যে কিল করলো, তখন যদি পরের দিন সমস্ত সুইমিং পুল, নাইট ক্লাব সব বন্ধ হয়ে গেছে। ক্রাইম কি জিনিস ইউ টার্ন এমন করে নিচ্ছে, যদি আপনি রাস্তার মধ্যে 1 মণ সোনা ফেলে রাখেন, রাস্তায় নেওয়ার মতো কোনো লোক নেই। দোকান সমস্ত খুলে সবাই লোক নামাজ পড়তে যায়, দোকানিতে চুরি হবে এরকম কোনো সম্ভাবনা একটা রেকর্ডও হয়নি। রাতে কোনো মেয়ে যে মাঝ রাত্রি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ তাকে টাচ করবে, এই সম্ভাবনা নাই। তার মানে কি, যে যে মাইকটা হলো 24 ঘন্টা, এটা সময়টা নিচ্ছে মাত্র 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে এই লিস্টটাকে বারবার চেক করে ঠিক করে এই লোকগুলোকে কিল করা হলো। তাতে জনগণ সরাসরি টেলিভিশনে দেখলো ইফেক্টটা কি, সাইকোলজিক্যালি একটু ইফেক্টটা কি, ট্রিটমেন্টটা কি, যে তোমরা দেখো ক্রাইম করলে কি হয়। তখন দেশের ব্যবস্থাটা এমন হলো, জনগণের মানে সাইকোলজি বলেন আর যেটাই বলেন, ক্রিমিনাল যারা ছিল, রেস্ট অফ দ্য ক্রিমিনাল, তারা দেখে ভয়ে মানে কি ভদ্রলোক সেজে গেল সবাই, কেউ কোনো ক্রাইম করার কোনো। তারপরে কি হলো, তখন গভর্নমেন্টের জন্য সমস্ত সেক্টরগুলোকে সাজাতে খুব ইজি হয়ে গেল। এখন কোন ডিপার্টমেন্ট কিভাবে চালাবে, কোথায় কাকে নিয়োগ দিবে, কোথায় কোথায় ট্রিটমেন্টটা শুরু করছে কীভাবে। এখন
এখন প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট যেটা করতেছে, যে টাইমটা ওয়েস্ট করতেছে, স্লো মোশনে যাচ্ছে, তাতে কি দাঁড়াচ্ছে? এই জন্য আমাদের মতো জাতি, আমরা ওরকম সভ্য জাতি না, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না। আর ইরান যে পর্যায়ে ইরান গেছিল, সেখান থেকে আমাদের সিচুয়েশনটা অনেকটা মিল আছে। তো আমাদের জন্য যদি ড্রাস্টিক অ্যাকশনে ভেটারান ক্রিমিনালগুলোকে মানে অ্যারেস্ট করা, বা মানে সরাসরি কিল করে, হ্যাং করে, যেমন সাপোজ জিয়াউল আহসানের, যেটা সবাই জানি, ওকে অ্যারেস্ট করে রাখা হয়েছে বলে কিং এর মতো সে নাকি এয়ার কন্ডিশনে থাকে। ওর সমস্ত লোকের যেমন ফাঁসি হওয়ার কথা, আইনত হয়তো 50 বার ফাঁসি হওয়ার কথা, কিন্তু এটা তো ওই 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 বিচার ব্যবস্থাতে বিচার হবে, হ্যাং হবে, এতগুলো লোকের বিচার ব্যবস্থা সাজাতে সময়, এর মধ্যে সব উল্টাপাল্টা হয়ে যাবে, উল্টাপাল্টা করে ফেলবে। তো উচিত হবে কি, যেগুলো ভেটারান ক্রিমিনাল, ওগুলোকে হ্যাং করে দেওয়া, কিল করে দেওয়া। ওটা চুরি করে চুপ করে না, মানে ন্যাশনাল টেলিভিশন সব মিডিয়াতে দেখাইতে হবে যে আই হ্যাভ ডান দিস বিকজ অফ দ্যাট। তখন একটা ঠান্ডা হয়ে যাবে সব কিছু। এই যে এখন যারা কনস্পিরেসি, তবে হ্যাঁ, ওই যে কোঅপারেশন যেমন ওয়াকারুজ্জামান, ওনারও কতটুকু ওই মানে আন্তরিক, এখানে একটা ফ্যাক্টর আছে। উনি, কেউ কেউ বলতেছে না হি ইজ অনেস্ট, আবার কোনো জায়গায় কোনো আর্মি অফিসাররা, রিটায়ার্ড বিভিন্ন জায়গাতে অ্যানালাইজ করে বলতেছে না উনি এই রিসেন্টলি মেজর জেনারেল মজিদকে পার করে দিলেন, তারেক কি নাম, তারেক সিদ্দিকি থেকে শুরু করে এখন জিয়াউল আহসানকে ছেড়ে দিবে, এরকম একটা ব্যাপার আছে। তারপরে 620 জন ক্যান্টনমেন্টে ক্রিমিনাল আশ্রয় নিল, তাদেরকে ছেড়ে দিল। উনি ছেড়ে দেওয়ার কিন্তু তার কোনো ছিল, রাইট ছিল না। উনি বড় ধরনের ক্রাইম করছে ওয়াকারুজ্জামান, হয়তো আইন সম্পর্কে ওনার নলেজ নাই। হি ইজ সাপোজ টু বি অ্যারেস্টেড ফর দ্যাট ক্রাইম। সেই যে 620 জন লোককে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিল, তারা তো ক্রিমিনাল ছিল। তো তাদেরকে ছেড়ে দেওয়ার, তাকে আর তার কোনো রাইটস ছিল না। তাহলে দেশ চালাচ্ছে কে? ওয়াকারুজ্জামান নাকি প্রফেসর ইউনূস? ওয়াকারুজ্জামান কাজ করে কার আন্ডারে? ডিফেন্স মিনিস্টার হাত, ইয়েটা হচ্ছে প্রফেসর ইউনূসের ইয়েতে আছে, ওনার আন্ডারে আছে। তাহলে উনি যদি ডিফেন্স মিনিস্টার হয়ে থাকে, প্রফেসর ইউনূস, তার অনুমতি, তার সঙ্গে পরামর্শ করবে। যদি কোনো ক্ষেত্রে কোনো অফিসার হাই র্যাঙ্ক তাদেরকে ফায়ার করতে পারতেছে না, জি টু দ্য ইন্টারনাল আর্মি অ্যাক্ট, সেখানে সেটা হয়তো প্রফেসর ইউনূস পারবে, কিন্তু উনি তো ওনার সঙ্গে পরামর্শ করে কাজগুলো করতেছেন না। তো এইখানে এই কনফিউশন। এখন ওইদিকে ইরানের কথাটা শেষ করি। ইরান যখন এই 16 বা 20 হাজার লোককে কিল করলো একদিনে, তার পজিটিভ ইম্প্যাক্টটা, তার পজিটিভ ইফেক্টটা যেটা হলো, সেই গভর্নমেন্ট আয়াতুল্লাহ খোমেনির দেশটাকে চালাতে এক ইজি হয়ে গেল। তখন কোনো রকম কি বলবো বাধার সে সম্মুখীন হচ্ছে না। কারণ ছিলটা কি, ওই একটা মায়েরই সমস্ত যাদের মধ্যে হয়তো পটেনশিয়াল যারা ইয়ে ছিল, ক্রিমিনাল ছিল, তারাও কাপটি মারে বসে আছে ভয়ে। তো এইটা বাংলাদেশের মতো মানে ক্রিমিনালদের জন্য আমাদের দেশের যে স্ট্যান্ডার্ডটা যে পর্যায়ে গেছে, সেখানে এই 20,000 16,000 তো অনেক কম। কম করেও মানে 25,000 লোককে, মানে অথবা তারও বেশি লোককে মানে হ্যাং করার কথা। অ্যাটলিস্ট 5,000 মারতে পারতো। 5,000 যদি মেরে দিত ফার্স্ট ভেটারান ক্রিমিনাল,
এবং সেটা টেলিভিশনে প্রচার করত, তাহলে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট রো রোকে এর মধ্যে ফেলতে হতো। তারপর অত সোজা না যে ইন্ডিয়া বড় দেশ হ্যান ত্যান অ্যাটাক করবে, এটা কিন্তু এরকম না। যারা যারা আর্মি কি বলবো ইন্টেলিজেন্স, তারা জানে ইন্ডিয়া এত সহজেই ফার্স্ট এই কাজটা এরা করতে পারবে না, এটা তাদের বুলি। এই বুলির পরে ওরা চলতেছে, এই বুলিটাকে আমরা অ্যাকসেপ্ট করা উচিত না। এরপরে ওই আয়াতুল্লাহ খামেনির যে ভিডিওটার নাম হচ্ছে বাংলায় এরকম নামটা আসবে, লাল সূর্যের অস্ত, ইংলিশে বলা আছে রেড সানসেট পার্ট 1 পার্ট 2। এটা তো এখন ইচ্ছে করলে বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন টেলিভিশনে বিটিভি থেকে প্রচার করতে পারে। তখন কিন্তু যে গভর্নমেন্ট ছিল 90 সম্ভবত একবার ট্রাই করছিল টেলিভিশনের প্রক্রিয়াটা এই ভিডিওটা ছেড়ে দেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে আমেরিকান গভর্নমেন্ট বলছে নো স্টপ। কারণ তখন আমাদের দেশে তো আমেরিকান কেউ ছিল, মানে আমেরিকান পন্থী, তো ওরা স্টপ করে দিচ্ছে যে এই ইরানের এই এই ভিডিওটা আর চালানো যাবে না। কিন্তু এখন তো এইটা আমাদের দেশের স্বার্থে এই জিনিসটা, মানে ভিডিওটা ছেড়ে দেওয়া উচিত। তখন এই যে ইয়াং জেনারেশন, যে সবাই তাদের যে ভিতরে যে নেগেটিভ সাইকোলজিটা, তারা বুঝতে পারবে না। না, সবারই মধ্যে আলোচনা করলে এরকমই শুনতাম দেশে গেলে, আরে দেশ যে পৌঁছে গেছে, সতলে চলে গেছে, শিকড়ে শিকড়ে ক্রাইম, এইটা কোনোদিন অত সহজে না ঠিক করা যাবে না, অনেক সময় নাকি এটা আসলে একটা এক্সাম্পল সেট করে দিয়ে গেছে আয়াতুল্লাহ খামেনি। এটা যে পসিবল, এটাকে ইজিলি হ্যান্ডেল করা যায়। আমি জানি না, আমি অনেক মানে আমাদের সিনিয়র আমার বয়সের লোকজনকে জিজ্ঞেস করছি, আপনারা কি এই রেড সানসেট দেখছেন ওই ভিডিওটা? আমি আমার সমসাময়িক লোকদের কথা বলছি, 90% লোক জানে না। ওইটা যারা 10% দিচ্ছে তারা জানে এটা আসলে এটা মানে কি বলবো, এটা একটা রাইট ভিডিও, যেটা আমাদের দেশের জন্য কার্যকরী হবে। লোকজন দেখতো যে কিভাবে একটা দেশ ডিস্ট্রয় হয়ে গেলে তাকে ইউটার্ন করা যেতে পারে। যেমন প্রফেসর ইউনূস হয়তো বুঝতে পারতেছে না কোথায় হাত দিবে, সব জায়গায় তো ক্রিমিনাল, কিন্তু ওই সিস্টেমটা একেবারে 100% কার্যকরী। তাহলে কিন্তু বেগ পাইতে হইতো না, বা স্টিল সে যদি এখন লোকজন যে কথা বলে যে ড্রাস্টিক অ্যাকশনে যাওয়া যাবে না, না কেন যাওয়া যাবে না? দেশকে বাঁচে, আমার আঙ্গুলে এখানে ক্যান্সার হয়েছে, আমি অ্যাম্পুটেশন করবো একটু থেকে, কারণ আমার গোটা শরীরটাকে সেভ করতে হবে। এই জন্য এই অ্যাম্পুটেশন ফর্মুলাটা, এই জন্য 20,000 10,000 লোক বা 5,000 লোককে কিল করাটা অথেন্টিক এবং জাস্টিফাইড। কারণ আমার দেশকে আমার বাঁচাতে হবে। কে আমাকে ভেটো দেবে, আই ডোন্ট কেয়ার। এটা হলো মুদ্রার কথা। আর ভিতরের যে গ্যাঞ্জামটা বা সেটার জন্য আরেকটা ভিডিও ক্লিক না করলে, এই আমি প্রথমে বলতেছিলাম যে একটা এক্সাম্পল আছে, দেশ ডিস্ট্রয় হয়ে গেলে দেশটাকে যে ফিরে আনা যায়, ইউটার্ন করা যায়, সেই জন্য মেন এই ভিডিও ক্লিপ। এখন আমি আপাতত এখানে স্টপ করতে যাচ্ছি, কারণ পরের যেটা হবে, যেটা ভিডিও ক্লিপ, সেটা হচ্ছে দি কনস্পিরেসি অফ রো অ্যামিলিক আর স্লো অ্যাকশন অফ দ্য কি বলবো ইন্টারিম গভর্নমেন্ট, যেটাকে আমরা বিপ্লবী সরকার বলছি। এখানে কতগুলো মেজারমেন্ট নিতে হবে, ওইটা বেস করে যে প্রথম এখন ভিডিওটা বললাম ক্লিপটা, কি ড্রাস্টিক অ্যাকশন কিভাবে নিতে হবে, তারপরে এই উপদেষ্টার সংখ্যাটা মানে ইনক্রিজ করতে হবে, চুপ্পু মিয়াকে যে রাখা খুব ডিস্টার্বিং এলিমেন্টস, এই ডিস্টেবিলাইজিং যারা করতে যাচ্ছে, যারা ফ্যাক্টর, সেগুলোকে মানে কেমন করে
হ্যাং করতে হবে অথবা অ্যারেস্ট করতে হবে। টপ র্যাঙ্কিং আর্মি অফিসার রয়ের যারা আছে স্টিল ইন দ্য ক্যান্টনমেন্ট, দে আর 10 or 12। এই 10-12 জনকে মানে ওয়াকার যেমন কেন ধরতেছে না, উনি কি ভয় পাচ্ছে রকে না কি জানি না, কিন্তু আমার মনে হয় ছাত্র জনতার যে ইয়েটা আছে, যে স্পিরিটটা আছে, এটাকে উনি কাজে লাগাতে পারেন। সেই জন্য উনি উনি বোধ হয় এত স্ট্রং, মানে কি বলবো, আর্মি চিফ না, কারণ উনি তো ওইভাবে আসছে, হাসিনাকে নিয়ে দিয়েছে এবং রোশন তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সুতরাং সেই টপ 12 যে যারা ক্রিমিনাল ভেটারান আর্মি অফিসার তাদেরকে উনি কেন মানে অ্যারেস্ট করতেছেন না? তারপরে টপ র্যাঙ্কিং যারা সচিবেরা যারা আছে, টপ র্যাঙ্কিং পুলিশ অফিসার, কিছু কিছু জায়গায় অল্প স্বল্প ধরা পড়ছে। এটা টোটাল মানে যেটা টোটাল ক্রিমিনাল সংখ্যার মধ্যে 10%ও বলা যাবে না। ধরলাম 10%কে আইনে সুপর্দ করতে পারছে, 90% আউট আছে। সুতরাং এই 90%কে আপনি তারা স্টিল দেশের ভিতরে আসছে, হয়তো 10 বা 12% পালাই গেছে, আর 10% অ্যারেস্ট হচ্ছে। তার মানে কি, তাহলে 10 আর 10 20, আর থাকলো 80% কোথায় আসছে? হু নোস। তারা বেশিরভাগই দেশের ভিতরে আছে এবং রহস্যের কাজ করছে। সুতরাং এই কমিউনাল অ্যাকশন মানে ফর্মুলা না গেলে এটা খুব ডিফিকাল্ট হবে। আমি আমি জানি না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, তবে ওইদিকে আমি যাদের মানে যাদের ক্লিপ দেখি, ভিডিও ক্লিপ, বা যাদের এদের মধ্যে পিনাকি, যদিও উনি আমাদের সম্ভবত 2 বছর জুনিয়র হবে ইন টার্মস অফ আমাদের একাডেমিক ইয়ার। তো এদিকে ইলিয়াস, আর ওদিকে আপনার কর্নেল শহীদ লন্ডনে, মেজর দেলোয়ার, এরকম কর্নেল মাস্তাফিজুর, আমি সবগুলোকে যদি এক করি, দেখে যায় দিন শেষে আমি মানে এত বেশি সময় স্পেন্ড করি এই যে তাদের যে আমি সবটা প্রত্যেকটা লোককে রেসপেক্ট করি। কেউ আছে না যে কেউ কারো খুব আমি আমি যদি ক্রিটিসাইজ করি কারো কনস্ট্রাকটিভ, তবে আমি সবাইকেই অ্যাপ্রিসিয়েট করি, সবার এফোর্টকে। অনেকে সাপোর্ট করে উল্টোপাল্টা মন্তব্য করে, আমি কারো ব্যাপারেই নেগেটিভ কথা বলতে চাই না। সবারই কন্ট্রিবিউশন ইজ মোস্ট ওয়েলকাম অ্যান্ড অ্যাপ্রিসিয়েবল। এখন উচিত হবে যে যে ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে তারা কেউ এরকম কি বলবো আয়তুল্লাহ খমেনির মতন স্ট্রং কেউ নাই লিডার। প্রফেসর ইউনূস একজন ভদ্রলোক, সুতরাং উনিও এরকম অ্যাকশনের কথা হতো জানেন। কিন্তু ইয়াং জেনারেশন যদি জানতে পারে যে এরকম একটা মানে উদাহরণ আসছে, এইভাবে করলে ক্রিমিনালগুলোকে মানে কি লাইনে আনা যাবে, দেশ একেবারে স্টেট সোজা লাইনে চলবে। যদিও ইন্ডিয়া ইজ এ ডিস্টার্বিং এলিমেন্টস, তারপরেও এই এটা পসিবল, কারণ আমাদের যে ইউনিটিটা দেশের ভিতরে যদি ঠিক থাকে, যেভাবে হাসিনাকে টেক আউট করা হয়েছে, যেভাবে সচিবালয় আনসারটাকে দমন করা হয়েছে, এগুলো তো তারা একটা এক্সাম্পল করতে পারছে। তো সুতরাং তারা ইন্ডিয়াকে প্রিভেন্ট করতে পারবে না? তারা কি ওই কি বলে ড্রাস্টিক অ্যাকশন দিতে পারবে না? তারা কি ক্রিমিনাল যেগুলো ভেটারেন ক্রিমিনালকে ধরতে পারবে না? তারা কিন্তু সবাই মিলে হেল্প করা দরকার। আচ্ছা, আল্লাহ হাফিজ।